মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে। একমাত্র মেয়ে, ছেলেটা ছোট, এখনও কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় দাওয়াত পড়েছে, ইফতারের দাওয়াত। কাল রাতেই মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তোর কি কি খেতে মন চায়, কি আনবো? মেয়ে আমার এক লম্বা লিস্ট মেসেজ করে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো কিছু দেখলাম না। আমার মিসেসকে বললাম, মেয়ে তো জীবনেও মিষ্টি খায় নাই, আজ এতগুলো পদের মিষ্টি নিতে বলল কেন? ফলও তো কোনোদিন জোর করে খাওয়াতে পারি নাই, তবুও 6 পদের ফলের নাম লিখে দিছে। আবার লিখছে 10 কেজি দেশি দুধ আর 8টা দেশি মুরগি নিতে। এগুলাও তো তারে খাওয়াইতে পারতাম না এই বাসায় রেখে। 1 মাসেই মেয়ের খাবার রুচি বদলে গেল। যাক, ভালো অভ্যাস হয়েছে। সে কোনো কথার উত্তর দিল না, যেন তার এতে কোনো মাথা ব্যথা নেই। সকাল সকাল উঠে ঠাটারি বাজারে গিয়ে দেশি মোরগ নিলাম। আগের রাতে একজনকে গোয়ালের দুধ এনে দিতে বলেছিলাম, সেও নিয়ে হাজির। যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিব। আমি যখন দুপুরবেলা নামাজে জন্য রেডি হচ্ছি, তখন আমার স্ত্রী মাত্র কুরআন পড়তে বসলো। তার মেয়ের বাড়িতে যে তার দাওয়াত, সেটা সে পাত্তাই দিচ্ছে না। জোরে এক ধমক দিয়ে বললাম, মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাব, দুটো গল্প করব, তা না উনি দেরি করে যাবে। সে এখানেও কোনো কথা না বলে এক পাতা পড়ে উঠে রেডি হতে গেল। ছেলেকেও ধমকিয়ে রেডি করলাম। আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় 45 মিনিট লাগে। রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে। এক সিএনজিতে সবার জায়গা হচ্ছে না। আমি মুরগি দুধ নিয়ে এক সিএনজিতে উঠলাম আর মা ছেলেকে আরেকটায় তুলে দিলাম। রাস্তা থেকে ওর লিস্ট করা সব ফল নিলাম। আমার ভীষণ আনন্দ লাগছে। মেয়েটাকে কতদিন পর দেখব, কত কথা জমে আছে। ছেলের চেয়ে মেয়েটাকেই আমার বেশি আপন লাগে। ও জন্মানোর পর বারবার করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা জান্নাত দিয়েন আমার ঘরে। মেয়েটার নামও রেখেছি জান্নাত। ওদের বাসায় গিয়ে দরজা নক করতেই বেয়াই সাহেব গেট খুলে দিল। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব ওদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে তেমন আনন্দ দেখলাম না। আমরা বসেছি, পরে মেয়েটা দৌড়ে আসলো। আমাকে দেখেই হেসে বলল, তুমি অনেক শুকায় গেছো আব্বা। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দিলাম। তখন আমার জান্নাত বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচে বসো, রেস্ট নাও, আমি চুলায় রান্না রেখে আসছি, আমি যাই। আমার হাত দুটো ওভাবেই নামিয়ে নিলাম। সে তার মা আর ভাই এর সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসে রইল তার শাশুড়ি, শ্বশুর, জামাই আর দেবর। রোজা রেখেছি, তাই পানি খাওয়া সম্ভব না। আজ যে গরমটা পড়েছে, একদম মগজ গরম হয়ে যাওয়ার মতো। এই ভাবতে ভাবতে দেখি বেয়াই বললেন, আজ অনেক গরম পড়েছে, আমার রুমে এসে বসেন, এসিটা চালিয়ে দেই। তার রুমের দরজা দিয়ে এসিটা চালিয়ে দিল। এরপর সবাই নানা বিষয়ে কথা শুরু করলো। আমার মনটা এসিতেও ঠান্ডা হচ্ছিল না। মেয়েটা আমার তখনও চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে রান্না করছে। আসরের নামাজের সময় ওরা সবাই যখন নামাজে অন্য রুমে গেল, মেয়ে আবার আসলো আমাদের কাছে। এসে চুপি চুপি বলল, আব্বা তোমাকে না বলেছিলাম 3 রকমের মিষ্টি আনতে, তুমি 1 রকমের আনলা কেন? মুরগিগুলাও ছোট, তরমুজটাও বেশি বড় না। শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই শুনছে। আমি বললাম, তুই যে মিষ্টি খাস এটাই তো আমি জানি না। আহা আব্বা, আমার জন্য না, ওদের জন্য। রুমে জামাই ঢুকলো আর মেয়ে আমার বলল, তোমরা বসে গল্প করো, আমি রান্না করতে চাই। ওর পুরা গা ঘামে ভেজা। এই মেয়েকে কত যত্নে রেখেছি, গরমে যেন কষ্ট না করে।
তাই ওর রুমে সবার আগে এসি দিয়েছিলাম। এখন সেটা ছেলে ব্যবহার করছে, আর এখন মেয়েটা গরমে কত কষ্ট করছে। বিয়েতে জামাইকেও একটা এসি দিয়েছি, এবার গিয়ে দেখলাম ওইটা ওর শ্বশুরের রুমে লাগিয়েছে। সবাই এক এক করে ইফতারের আগে দিয়ে সবাই টেবিলে বসলো। জামাই মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। মেয়ে তখনও রান্নাঘরে। একটু পর প্রায় 10 থেকে 12 পদের ইফতার টেবিলে পরিবেশন করলো। আজান দিল। মেয়েটা তখন আমার পাশে বসে একটু ইফতার করলো। ইফতার করা অবস্থায় ওর জামাই বলল, চায়ের পানি বসাও নাই? জান্নাত চেয়ার থেকে উঠে বলল, আল্লাহ, একদম ভুলে গেছি। এই বলে আবার রান্নাঘরে দৌড় দিল। আসার পর থেকে মেয়েটার সাথে একটুও কথা বলার সুযোগ পাইনি। ইফতার শেষে যে যার মতো টেবিলে থালাবাটি রেখে চায়ের কাপ নিয়ে উঠে গেল আবারও এসি রুমে। আমাদেরও ডাকলো। আমি তখন বললাম, আমার অত গরম লাগছে না, আমি সামনের রুমেই বসি। মন চাইল না। আমার স্ত্রী ও ছেলে গেল, কিন্তু আমি গেলাম না, কারণ আমার সামনেই জান্নাত সবার এঁটো থালা নিচ্ছে ধোয়ার জন্য। আমি বললাম, তোর বাসায় বুয়া নেই? মেয়ে একটু হেসে বলল, বুয়া আছে, কিন্তু সে তো তার কাজ করে সকালেই চলে গেছে। ও রান্নাঘরে সব ধোয়া মাজা করছে, আওয়াজ পাচ্ছি। এর মধ্যে সবার চায়ের কাপ নিয়ে জামাই জান্নাতের কাছে এনে বলল, এই নাও কাপগুলো। জান্নাত এগুলোও ধোয়া শুরু করলো। সব ধোয়া শেষ করে ওড়নায় হাত মুছতে মুছতে আমার কাছে এসে বলল, আব্বা, তুমি এখানে কেন? এই রুমে যে গরম, যাও ওই রুমে গিয়ে ওদের সাথে গল্প করো। আমি বললাম, তুই আমার পাশে বস, একটু কথা বলি। ও আবার হেসে বলল, আরে না, রাতের ডিনার এখনো রান্না হয় নাই, ওইটা বসাতে হবে। এই বলে উঠে গেল। আমি বসেই রইলাম। কিছু ভালো লাগছে না, ভীষণ রাগ রাগ লাগছে। রাতের রান্না শেষ করে জান্নাত সবাইকে টেবিলে ডাকলো। সবাই এক এক করে বসলো। আমি বললাম, আমার ক্ষুধা নাই, ইফতার বেশি খেয়ে ফেলেছি। জান্নাত জোর করে বলল, একটু হলেও খাওয়া লাগবে। বেয়ান জোর করলো। খেতে বসলাম, কিন্তু খাওয়া ভেতরে যাচ্ছে না। সবাই খেতে বসেছে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আমার মেয়ে, কিন্তু সে বসলো না। বলল সে সবার শেষে খাবে। খেয়াল করলাম তার হাতে তেলের ছিটে আসা অনেকগুলো দাগ। আমি জানি সবার খাওয়া শেষে সে আবারও রান্নাঘরে গিয়ে থালাবাটি ধুবে। হয়তো সব শেষ করে আরও কয়েক ঘন্টা পর খাবে। তাই হলো, আমাদের খাইয়ে সে রান্নাঘরে গেল ধোয়ার কাজ করতে। আমার তখন রাগে গা জ্বলে যাচ্ছে। আমার স্ত্রীকে বললাম, বাসায় চলো, রাত হয়েছে। সেও সম্মতি জানালো। জান্নাত রান্নাঘর থেকে দৌড়ে আসলো আর বলল, আরেকটু থাকো তোমরা। বাকিরাও বলল। আমি খুব করে বলতে চাচ্ছিলাম, যতক্ষণ থাকবো তোমাকে শুধু কাজ করতে দেখব, আমার ভালো লাগবে না। কিন্তু কিছু না বলে রাত বেশি হয়ে যাচ্ছে সেই দোহাই দিয়ে বেরিয়ে গেলাম। পুরা রাস্তায় কেউ কোনো কথা বললাম না। এবার এক সিএনজিতে আসলাম। বাসায় ফিরে আর রাগ ধরে রাখতে পারলাম না। জান্নাতের মাকে বললাম, আমি মেয়েকে কাল যে নিয়ে আসব। মেয়ের অবস্থা দেখেছো? ওই বাসার কেউ মেয়েটাকে একটু হেল্প করে না। সবাই সুন্দর আরাম করে। জামাইটাও একটা গাধা, বসে বসে মোবাইল টিপে। ননসেন্স ফ্যামিলি। এইখানে আর মেয়েকে রাখবো না, অনেক হয়েছে। তার উপর ওনাদের বাজার পছন্দ হয় নাই বলে মেয়েকে না জানি কি বলেছে। আর আমরা আসার পর কি কি যেন আরও শোনাবে। না না, এখানে না, ইডিয়েট একটা। মিসেস খুব স্বাভাবিকভাবে বলল, মাথা ঠান্ডা করো। এই বলে সে কাপড় বদলাতে লাগলো। আমি বললাম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে। কিভাবে পারছো এগুলো দেখে স্বাভাবিক হতে? মেয়ের জন্য কি মায়া লাগে না তোমার? শাড়ির পিন খুলতে খুলতে সে খাটেতে বসলো। আমার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে যা করছে সেটা আমিও বিয়ের পর থেকে করে আসছি।
তোমার কোনো দিন মনে হয়নি আমিও কারো মেয়ে? তোমার কোনো দিন মনে হয়নি আমারও কষ্ট হয়? তোমার কাছে যেমন সব স্বাভাবিক লেগেছে, আমার কাছেও এখন সব স্বাভাবিক লাগে। আমি আমার বাবার বাড়ি যেতে নিলেই তুমি তোমার মায়ের অসুস্থতায় কে দেখবে তাকে বলে থামিয়ে দিতে। আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে তাদের হাতের দিকে তাকিয়ে থাকতে, সবাই কি এনেছে এই দেখার জন্য। একটু কথা বলারও সুযোগ পেতাম না। নিজের পছন্দসই খাবার খাইনি কতদিন। এরপর তো ভুলেই গেলাম কি যে আমার পছন্দ। আস্তে আস্তে ধরে নিলাম এটাই স্বাভাবিক জীবন। আমার জন্য এগুলো নতুন না, তাই আমার কাছে সব স্বাভাবিকই লেগেছে, যেভাবে আমার মায়ের লেগেছিল আমার জন্য। শুধু জান্নাতের বাবা হলে হয় না, জান্নাতের স্বামীও হতে হয়। স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশও করে দিতে হয়। এই বলে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, রাতে তো খেয়ে এসেছি, গোসল সেরে আসি, সেহরি রান্না করা লাগবে। এই বললে সে উঠে বাথরুমের দিকে গেল। আমার মুখে মনের একটা তালা দিয়ে গেল। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এত বছর পর যেন চাপা আগুন বের করলো আজ। সে একটা কথাও মিথ্যা বলে নাই। স্ত্রীর জন্য যদি সে সময় আমার খারাপ লাগতো, আজ হয়তো মেয়ের কপালটাতেও বিবেকবান একটা স্বামী জুটত। কিছুই ভালো লাগছিল না আর। উঠে গিয়ে এসি রুম থেকে ছেলেকে ডেকে বের করলাম। বললাম, তোমার আম্মা এখন রেস্ট করবে, আসো আমরা সেহরির রান্নাটা করে ফেলি। ছেলে বেশ হাসি মুখে আমার সাথে সঙ্গ দিতে চলে আসলো। বুঝতে পারলাম সে আমার মতো বিবেকহীন হয়নি। তার মা গোসল থেকে বেরিয়ে দেখলো ছেলে সবজি কাটছে আর আমি চাল ধুয়ে ভাত বসাচ্ছি। আমি ছেলেকে বলছি, শোন বাবা, তোর বউ যেন তোর মা আর বোনের মতো কষ্ট না পায়। সে দরজার ধারেই দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার চোখের দিকে তাকানোর সাহস হলো না আমার। তবে মনে হলো তার চোখ দিয়ে পানি পড়ছে। কণ্ঠে লাবণী সাহা।